আবার মোটা অঙ্কের ঋণ নিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ফলে রাজ্যের অর্থনীতি নতুন অন্ধকারের দিকে যেতে চলেছে। ইতিমধ্যেই বাজার থেকে নেওয়া ঋণ আকাশ ছুঁয়েছে, যেটা শুনে, সেই অঙ্কটা শুনে আপনারা চমকে যাবেন। ভোটের আগে এক বছরে, এই একটি বছরে শুধু বাজার থেকে নেওয়া ঋণের পরিমাণই 1,00,000 কোটি টাকা হতে চলেছে। আর রাজ্যের সর্বমোট পুঞ্জীভূত ঋণ, থাক, ধীরে ধীরে বলবো, মাথা ঘুরে যেতে পারে। এই প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্কি বলছে। আর রাজ্যের কোষাগারের বেহাল দশা জানতে দেখুন এবং শুনুন পিনাক্কি বলছে। বন্ধুরা, বছরকে 4 ভাগে ভাগ করে বাজার থেকে ঋণ নেয় আমাদের গর্বের রাজ্য সরকার। তৃতীয় ত্রৈমাসিক সবেই শুরু হয়েছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এর মধ্যে দুটো দফায় অলরেডি রাজ্য বিপুল ঋণ বাজার থেকে নিয়েছে। এই তৃতীয় দফায় 29,000 কোটি টাকা আবার ঋণ নিতে চলেছে রাজ্য সরকার। অর্থ দপ্তর সূত্রে কাগজ পেয়েছি, তাতে দেখা যাচ্ছে চলতি অর্থবর্ষে 2 দফায় যে ঋণ নেওয়া হয়েছে তার পরিমাণ প্রায় 50,000 কোটি টাকা। আর এবার যদি 29,000 কোটি টাকা ঋণ নেওয়া হয়, যদি নয় নেওয়া হবেই, তাতে এক বছরে বাজার থেকে নেওয়া ঋণের পরিমাণ দাঁড়াবে 80,000 কোটি টাকা। তারপরেও তো চতুর্থ ত্রৈমাসিক বাকি রয়েছে, সেটা বিধানসভা ভোটের ঠিক আগে আগে। আর সেই সময়ও যে পরিমাণে ঋণ নেওয়া হতে পারে বলে অর্থ দপ্তরের কর্তারা বলছেন, তাতে এক বছরে 1,00,000 কোটি টাকা শুধু বাজার থেকে নেওয়া ঋণের পরিমাণ হতেই পারে, যেটা অতীতে কখনো পশ্চিমবঙ্গে হয়নি। এই 2026 সালে সরকারি যে হিসাব, সেই সূত্র বলছে রাজ্যের জনসংখ্যা হতে পারে 10.62 কোটি। এই যে মানুষ, তাদের মধ্যে যদি মোট যা পুঞ্জীভূত ঋণ সেটা ভাগ করে দেওয়া হয়, এখন এই মুহূর্তে সেটা 80,000 টাকা। মাথা পিছু ঋণ 80,000 টাকা পার হয়ে যেতে চলেছে। এখন যদি এই রাজ্যে কোনো শিশু জন্ম নেয়, সে জানতেও পারবে না তার মাথায় ঋণের পরিমাণ প্রায় 80,000 টাকা। 1,00,000 হয়ে যাবে খুব তাড়াতাড়ি, ভোটের আগেই। ঋণ কেন নিতে হয় আমরা জানি। যখন আয়ের থেকে ব্যয় বেশি হয় তখনই তো আমরাও ঋণ নিই খুব প্রয়োজনে। আর এই রাজ্যে বাম আমল থেকেই ব্যয়ের চেয়ে আয় কমেছে। আর গত 14 বছরে শুধু মদ বিক্রি বাবদ আয় বাড়ানো ছাড়া প্রতিটি ক্ষেত্রে রাজ্যের আয় কমেছে। উল্টো দিকে মেলা, খেলা, ভাতায় খরচ বেড়েছে প্রচুর। ভোটের আগে সেই খরচটা আরো বাড়াতে চলেছে আইপ্যাক। আইপ্যাক তো বাড়াবে না, আইপ্যাক বাড়াতে বলে, আর সেটা বাড়াতে হয় নবান্নের অর্থ দপ্তরের কর্তাদের। টাকা না থাকলেও তাদের খরচ বাড়াতে হয়। এই যে যেমন আমাদের বুথ আমাদের সমাধান, এই যে কর্মসূচিটা, এটা তো আইপ্যাক চাপিয়ে দিল প্রতি বুথে 10 লাখ টাকা। পরে অর্থ দপ্তরের কর্তাদের কোথা থেকে কি টাকা আসবে, কেন্দ্রীয় প্রকল্পের কোন টাকা নেওয়া যাবে, এই হিসেব কষতে হচ্ছে। এই যে পুজো কমিটির টাকা 1 লাফে 1,10,000। আপনারা ভাবছেন যে আমাদের গর্বের মুখ্যমন্ত্রী সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় একা সিদ্ধান্ত নিয়েছেন? না, এর পিছনেও আছে আইপ্যাকের সমীক্ষা। তারা বলেছে পুজো কমিটিগুলোর টাকা বাড়াতে হবে। রাজ্যে সরকারের বিরুদ্ধে মানুষের মনোভাব তৈরি হয়ে রয়েছে, মানুষ সরকার বদলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এই সময় পুজো কমিটিগুলোকে কিনতে হবে, ফলে আরো ঋণ নিতে হবে, সেটাও খোলা বাজার থেকে ঋণ, কেন্দ্রীয় সরকার বা রিজার্ভ ব্যাংকের থেকে নয়, খোলা বাজার থেকে, মানে চড়া সুদে এবং কঠিন শর্তে। এই চলতি অর্থবর্ষে আমাদের
অর্থ দপ্তরের কর্তারা যে হিসেব দিচ্ছেন তাতে এই যে 2025-26 যে অর্থবর্ষ চলছে তার জন্য যে বাজেট, তাতে বলা হয়েছিল বাজার থেকে ঋণ নেওয়া হবে 82,000 কোটি টাকার মতো। কিন্তু নতুন প্রকল্প কি কি হবে বাজেটের সময় তো জানা ছিল না। আমাদের বুথ আমাদের সমাধান, পুজো কমিটির টাকা বেড়ে যাবে, এই যে খরচটা বেড়ে গেছে তার ফলে গোটা বছরে যে 82,000 কোটি টাকা ঋণ নেওয়া হবে বলা হয়েছিল সেটা 9 মাসের মধ্যেই হয়ে যাচ্ছে। 9 মাসের মধ্যেই 80,000 কোটি টাকা হয়ে যাচ্ছে। বাকি 2,000 তো কুলোবে না, আরো বেশি 18,000 টাকা, মোট 20,000 কোটি টাকা ঋণ নিতে হবে শেষ যে কোয়ার্টার তাতে। কিন্তু রাজ্য সরকারের কোনো চিন্তা নেই, টাকা চাই, টাকা যেভাবে হোক নাও ঋণ, শোধ তো আমায় করতে হবে না, আমি ক্ষমতায় থাকি বা না থাকি। কে শোধ করবে? সুদে আসলে শোধ করতে হবে আপনাকে, আমাকে, আমাদের। অর্থ দপ্তরের তথ্য বলছে 2023-24 অর্থবর্ষে রাজ্যের মোট দেনার পরিমাণ ছিল 6.33 লক্ষ কোটি টাকা। 2024-25 সালে সেটা বেড়ে হয় 7 লক্ষ কোটি, তার উপরে 7 লক্ষ কোটির উপরে। আর 2025-26 অর্থবর্ষ মানে যেটা 2026 সালের 31শে মার্চ শেষ হবে, ততদিন পর্যন্ত রাজ্যের পুঞ্জীভূত ঋণের পরিমাণ 8 লক্ষ কোটি টাকার ওপরে পৌঁছে যেতে পারে বলেই মনে করছেন অর্থ দপ্তরের কর্তারা। দেখুন, যে কোনো সরকারকে ঋণ নিতে হয়, সব রাজ্য নেয়, কেন্দ্রীয় সরকারও ঋণ নেয়, কিন্তু প্রশ্ন হচ্ছে সরকার সেই ঋণের টাকাটা কি কাজে লাগাচ্ছে। ঋণের একটা অংশ যদি উৎপাদন বা পরিকাঠামো সংক্রান্ত কাজে ব্যবহার করা হয় তবে এই ঋণ তো আগামী দিনের জন্য বিনিয়োগ, একদিন তো সেটার থেকে রিটার্ন আসবে। কিন্তু যদি খেলায় মেলায় ভাতায় খরচ করা হয় তবে সেই ঋণ বোঝা হয়ে দাঁড়াবে, কারণ এই ঋণ থেকে কোনো আয় হয়নি। আমরা যারা সংসার চালাই তারাও তো জানি যে রোজকার বাজার খরচার জন্য কি আমরা ঋণ করি? করা উচিত নয়, কিন্তু ছেলে মেয়ের লেখাপড়ার জন্য কেউ যদি ঋণ করেন সেটা কিন্তু পরিবারের ভবিষ্যতের জন্য একটা বিনিয়োগ, তার থেকে রিটার্ন আসবে এবং সেটা করা উচিত। যতটা কম করা যায় করা উচিত, কিন্তু করা উচিত প্রয়োজন হলে, কারণ এটা পরিবারের ভবিষ্যতের জন্য। কিন্তু কোনো পরিবার ফুর্তির জন্য কি ঋণ করবে? না, করা উচিত। যারা করে তাদের পরিণতি কি হয় সেটাও কিন্তু আমরা জানি। কিন্তু এই যে পশ্চিমবঙ্গ সরকার নামে যে সংসার, সেই সংসারে ফুর্তির জন্যই ঋণ নেওয়া হয়, যে ঋণ থেকে কোনো রিটার্ন নেই। ভাতা দেওয়ার জন্য ঋণকে ব্যবহার করা হয়, সম্পদ সৃষ্টি না করা যায় যদি, তাহলে ঋণ নেওয়া হচ্ছে আর তার শোধ করা হবে কিভাবে, এই ভাবনাটাই নেই আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের। এমনকি তার যে ভাইপো মানে শাসক দলের আঞ্চলিক দল তৃণমূল, কিন্তু তার সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কখনো ভাবেন না যে এই রাজ্য সরকার যে এত ঋণ নিচ্ছে সেই ঋণ শোধ হবে কি করে। এই ঋণকে কি কোনো উৎপাদন সংক্রান্ত কাজে ব্যবহার করা যায়? আসলে তৃণমূলের একদম মাথা থেকে গোড়া সকলে একটা বিষয় খালি জানে, ভোটে জিততে হবে, নির্বাচনে জিততে হবে, তার জন্য যা যা করা দরকার করো, ভবিষ্যৎ পরে ভাবা যাবে। আমরা তো চিরকাল ক্ষমতায় থাকবো না, একদিন তো সরে যেতেই হবে, পরের সরকার ভাববে। তাই এই রাজ্যে ক্ষমতার পরিবর্তন হলে যারা ক্ষমতায় আসবে তাদের মাথায় কিন্তু একটা চাপ থাকবে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় আসার পর খালি বারবার বলতেন বাম আমলের ঋণের বোঝা, বাম আমলের ঋণের বোঝা, আসল দিতে হচ্ছে, সুদ দিতে হচ্ছে। কত টাকা ঋণ ছিল তখন? স্বাধীনতার পর থেকে 2011 সাল পর্যন্ত যে ঋণ ছিল তাকে অনেক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে এই 14 বছরে। এই ঋণ কে শোধ করবে? পরের সরকার এসে কি কাঁদবে? কিন্তু কাঁদুক আর হাসুক, ঋণ তো আপনাকে আমাকে শোধ করতেই হবে।
কারণ আমরা জানি যত্র আয় তত্র ব্যয়ের সংসারে কখনো সঞ্চয় হয় না, কিন্তু রাজ্য সরকার সংসারের খরচ আবার আয়ের চেয়ে বেশি। দেখুন, সরকারের আয় কিসের উপর নির্ভর করে? নিজস্ব যে রাজস্ব আয় বা কর সংগ্রহ, কেন্দ্রীয় সরকারের থেকে পাওয়া বিভিন্ন প্রকল্পের টাকা, এছাড়া হচ্ছে কেন্দ্রীয় সরকার যে কর কাটে মানে জিএসটি, তার ভাগ পাওয়া, এবং কেন্দ্রের অনুদান। কিন্তু গত বেশ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে রাজ্যের রাজস্ব আয় বেড়েছে, কিন্তু সেটা নিজস্ব আয়ের উৎস থেকে নয়। কেন্দ্রের অনুদান বেড়েছে, জিএসটির ভাগ বেড়েছে, আর রাজ্যের নিজের আয়ের উৎস দিন দিন কমেছে। আমি আগেই বলেছি, আবার বলছি, আবগারি দপ্তর ছাড়া কোনো জায়গা থেকে আয় বাড়ানো যায়নি। আবগারি দপ্তর গত বছরেই মানে গত অর্থবর্ষে 22,000 কোটি টাকার ব্যবসা দিয়েছে। এবছর লক্ষ্য আছে 22,500 কোটি টাকা, আশা করা হচ্ছে টপকে যাবে। এই যে পাল্লা দিয়ে খরচ বাড়ছে এবং আয় কমছে, তার ফলে কি হচ্ছে জানেন? রাজ্যের প্রয়োজনীয় অনেক খরচ কাটছাট করতে হচ্ছে। বিভিন্ন দপ্তরের যে প্রয়োজনীয় টাকা যেটা বাজেটে বরাদ্দ করা হয়েছিল, সেই টাকা দেওয়া হচ্ছে না। রাজ্যের যত ঠিকাদার সংস্থা যারা রাস্তা মেরামতি থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন কাজ করেন, তারা দিনের পর দিন তাদের আটকে থাকা বিলের টাকা পাচ্ছেন না। নানা অজুহাতে তাদের বিল আটকে দেওয়া হচ্ছে, ফলে পরের কাজের বরাত নেওয়াটাও তাদের পক্ষে মুশকিল হয়ে যাচ্ছে। টাকা নেই, কোথা থেকে দেবে? অথচ রাজ্যের বিজ্ঞাপন দেওয়ার খরচ অনেক বেড়ে গেছে। আগে যে কটা সংবাদ মাধ্যমকে বিজ্ঞাপন দেওয়া হতো, এখন তার চেয়ে অনেক বেশি সংবাদ মাধ্যমকে কেনার জন্য বিজ্ঞাপন দেওয়া হয়। রাজ্যের সর্বত্র, কলকাতা শহরে তো প্রতি মোড়ে মোড়ে মুখ্যমন্ত্রীর মুখের বড় বড় ছবি। এর ফলে তৃণমূলের লাভ হয়, শাসক দলের লাভ হয়, কিন্তু আমার আপনার যে রাজ্য, আমাদের সরকার, তার তো লাভ হয় না, কিন্তু খরচটা কার হয়? বিজ্ঞাপনের খরচ কিন্তু প্রচুর, সেটা হয় সরকারের। এরপরে লক্ষ্মীর ভান্ডারে বিপুল বরাদ্দ, বিপুল। আর্থিকভাবে পিছিয়ে থাকা মহিলাদের যদি এই ভাতাটা দেওয়া হতো, যদি লক্ষ্মীর ভান্ডারের টাকা তারাই শুধু পেতেন, তাহলে না কিছু বলার ছিল না। কিন্তু ভোটের জন্য সব ভোট পেতে হবে, তাই এই মহিলা ভোট ব্যাংক শাসক দল যাতে ধরে রাখতে পারে, তার জন্য শাসক দলের প্রতিনিধি হিসেবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পে ধনী দরিদ্র সকলের এক সুবিধা, সকলের জন্য উন্মুক্ত প্রকল্প। এটা তো তৃণমূলের ভোট ব্যাংক ধরে রাখার জন্য। সেই টাকা কেন রাজ্য সরকার দেবে? এই প্রকল্পে গত বছর মানে গত অর্থবর্ষে মোট বরাদ্দ ছিল 14,400 কোটি টাকা। আর এই বছরে মানে এই চলতি অর্থবর্ষ, ভোটের আগের বছর, লক্ষ্মীর ভান্ডারে কত টাকা বরাদ্দ জানেন? 26,700 কোটি টাকা। কিন্তু এই টাকাতেও হবে না, কারণ এই বরাদ্দ ঘোষণার পরে লক্ষ্মীর ভান্ডারের প্রাপক সংখ্যা অনেকটা বেড়েছে, এবং আইপ্যাকের যা নির্দেশ তাতে ভোটের আগে এই প্রকল্পে মাথা পিছু বরাদ্দ বাড়াবে রাজ্য সরকার। তাহলে আরো খরচ বাড়বে, তাহলে আরো ধার করা হবে। এক বিপজ্জনক দিকে চলছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার। এতো লক্ষ্মীর ভান্ডার নিয়ে আমরা বেশি বললাম, কিন্তু স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, পড়ুয়াদের ট্যাব, স্মার্টফোন, সবুজ সাথীর সাইকেল, কৃষক বন্ধু, পড়ুয়া ঋণ কার্ড, বাবা মা মারা গেলে সমব্যথী প্রকল্প, সবেতেই তো খরচ আছে। এবং এই সব প্রকল্পই কিন্তু সকলের জন্য উন্মুক্ত, ধনী দরিদ্র সকলের জন্য প্রকল্প। কেন? ভোট মাথায় রেখে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে 8,000 কোটি টাকা খরচের ঘোষণা হয়েছে, কিন্তু এই ঘোষণাটা হয়েছে বাজেটের অনেক পরে। তাহলে টাকাটা কোথা থেকে আসবে? এমনিতেই তো বাজেটে ঘাটতি ছিল, সেই টাকার জন্য ঋণ করা হবে বলা হয়েছিল 82,000 কোটি টাকা,
কিন্তু এখন এই যে খরচ বেড়ে গেছে, বাড়ানো হয়েছে ভোটের জন্য, তার জন্য আরো ঋণ নিতে হবে, কিন্তু টাকা নেই। অলরেডি এবছরের বাজেটে কৃষক বন্ধু, স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী সাইকেল দেওয়ার প্রকল্প, এগুলোতে বাজেট কমানো হয়েছে। কি করে? পড়ুয়া সংখ্যা তো বেড়েছে, সাইকেলের গুণমান কম হয়েছে। একটা রাজ্য এগোয় কার উপরে? ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্পের উন্নয়ন একটা রাজ্যকে ওপর দিকে তুলতে পারে। এটা অনেকের আয় হয়, বড় শিল্প তো নেই রাজ্যে। কিন্তু আপনারা জানেন এই রাজ্য সরকার ক্ষুদ্র, ছোট, মাঝারি শিল্পের বাজেট বরাদ্দ কমিয়ে দিয়েছে চলতি বছরে। বাজেটের পরেই আমি এই প্রশ্নটা তুলেছিলাম, আমি সেই সময় একটা প্রতিবেদন করেছিলাম। আর এখন কি অবস্থা জানেন? এই যে সর্বত্র ভাঙা রাস্তাঘাট, গাড়ি চালানো মুশকিল, নিত্য দুর্ঘটনা লেগে রয়েছে, এসব সারানোর পয়সা নেই। শুধু তাপ্পি দেওয়া ছাড়া কোনো উপায় নেই রাজ্য সরকারের। কারণ এই দফতর যে টাকা বরাদ্দ বাজেটে ছিল সে টাকাটাও হাতে পাচ্ছে না। অবস্থা এতটাই খারাপ যে বিপর্যয় মোকাবিলা ত্রাণ তহবিল গঠন করে সাধারণের থেকে অনুদান বাবদ সাহায্য চাইছে রাজ্য সরকার। যে রাজ্য সরকার দুহাতে কত টাকা চাই বলে পুজো কমিটিগুলোকে 1,10,000 টাকা দিয়েছে, সেই সরকার বিপর্যয় মোকাবিলা ত্রাণ তহবিল খুলে টাকা তুলছে। অথচ তৃণমূল নেতাদের ঠাঁটবার দেখুন, ভাইপো বাবুর পোশাক আশাক দেখুন, তার গাড়ির বহর দেখুন, সবাই যেন বড়লাট। তাহলে উপায়টা কোথায়? অন্যান্য রাজ্যের মতো এই রাজ্যেরও নিজস্ব আয় বাড়ানোর চেষ্টা করাটা একান্ত জরুরি। অর্থনৈতিক বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে কথা বলে এসেছেন, কিন্তু কানে দেননি আমাদের গর্বের মুখ্যমন্ত্রী সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়। এই সরকার ভোট হারাবার ভয়ে কোনো অতিরিক্ত কর বসানোর কথা ভাবেই না। কেউ প্রস্তাব দিলেও তা সরিয়ে দেওয়া হয়। ফলে পুরসভা, পঞ্চায়েতগুলো কোনোটাই স্বাবলম্বী হতে পারেনি। সবাই সরকারের দিকে তাকিয়ে সরকারি টাকা আসবে, তারপরে এলাকার উন্নয়ন হবে। এর ফলে কি হচ্ছে? এই যে উন্নয়নের প্রকল্পগুলো বাধা পাচ্ছে টাকার অভাবে। কারণ পুরসভা, পঞ্চায়েতগুলোর যে টাকা প্রয়োজন, যে টাকা বাজেটে বরাদ্দ হয়েছে, সেটাও নবান্ন দিতে পারছে না। রাজ্য সরকার দেবে কোথা থেকে? রাজ্য সরকার নিজেই তো কেন্দ্রীয় বরাদ্দ আর ধারের উপর নির্ভর করে বেঁচে আছে। এখন কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের সুবিধার জন্য জিএসটি কমিয়ে দিয়েছে, অনেক কিছুতে জিএসটি কমেছে, কিছু কিছু ক্ষেত্রে জিএসটি উঠে গিয়েছে। এর ফলে এক বছরে এই রাজ্যের আয়, জিএসটি বাবদ আয় কমতে পারে প্রায় 10,000 কোটি টাকা। এই লোকসান সব রাজ্যের হবে এবং তারা সেটা মোকাবিলা করার জন্য অন্য উপায়ে রাজস্ব আয়ের কথা ভেবেছে, কিন্তু বাংলায় ভাবা হয়নি, কারণ ভোট পাওয়া যাবে না। কথায় বলে ঋণং কৃত্বা ঘৃতং বিবেত যাবৎ জীবেত সুখং জীবেত। কিন্তু বাস্তবে কি ধার করে ঘি খেলে তার ফল সবসময় ভালো হয়? সেই ঘি কি সত্যিই সহ্য হয়? কিন্তু আমাদের রাজ্যে রাজ্য সরকার মনে করে আমি ধার করে ঘি খাবো, যতদিন আছি সুখে থাকবো। যাবৎ জীবেত সুখং জীবেত। টানাটানির সংসারে ধার করলে তার ইএমআই এর চাপ কি পরিমাণ বাড়ে আমরা এই মধ্যবিত্তরা জানি, ভালোই জানি। ঠিক রাজ্য সরকারেরও একই অবস্থা, এত ধার করা হচ্ছে এবং তার জন্য ইএমআই দিতে হয়। তো বছরে ঋণ শোধ করতে বিপুল টাকা চলে যায়। আর আয়ের উৎস কমে যাচ্ছে বলে সাধারণ পরিবারে আয় কমে গেলে যেমন করে সেই পরিবারটা ঋণের জালে জড়িয়ে পড়ে, আমাদের রাজ্য সরকারও না ঋণের জালে জড়িয়ে পড়ছে। আমার প্রশ্ন, তৃণমূল তো চিরকাল থাকবে না, তৃণমূল তো চিরকাল আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে না। আজ না হয় কাল তাদের ক্ষমতা থেকে যেতেই হবে, এটাই তো নিয়ম।
এটাই কালের চক্র। কিন্তু তখনও তো আমাদের এই ঋণ আসল সুদ সব শোধ করে যেতে হবে। কিন্তু কেন করব বলুন তো? আমার আপনার বাড়ির ছেলে মেয়েরা তখন চাইবে এই রাজ্যে থাকবো না, ছেড়ে দে মা কেঁদে বাঁচি বলে তারা চলে যাবে ভিন রাজ্যে। বাংলার এই বিপদ ততদিন চলবে যতদিন তৃণমূল ক্ষমতায় থাকবে। একটা গর্ত বোঝানোর জন্য আরো একটা গর্ত খুঁড়ে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঋণের সেই গর্ত না, একটা আরো একটা, একটার পর আরো একটা করতে করতে এখন এমন অবস্থা, ঋণের সেই গর্ত একদিন গোটা বাংলাকে গিলে খাবে। সেই দিন খুব বেশি দূরে নয়। এই প্রতিবেদন যখন শুনছেন এই সময়টুকুর মধ্যেও যেসব শিশু এই বাংলায় জন্ম নিল তাদের মাথায় কিন্তু ৮০,০০০ টাকার ঋণ। কেন? কোনো কারণ ছাড়াই। তারা জানতেও পারলো না কি তাদের অন্যায়। সেই শিশুর মাথায় বিপুল ঋণ। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। আর ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আর আপনারা যতই ঋণের বোঝা থাকুক মনে মনে ভালো থাকবেন।